শেষ চৈত্রের ঘ্রাণ গল্পের ৫০তম অংশ। লেখিকা নূরজাহান আক্তার আলো। ভাইয়া, ভাইয়া এসেছো? এই যে এইদিকে, আমি দেখতে পাচ্ছ আমাকে? কথাগুলো বলতে বলতে শীতলের কণ্ঠস্বর যেন কান্নায় বুঝে এলো। বন্দি পাখির মতো ছটফট করতে লাগলো। হাত বাড়িয়ে কাউকে ছোঁয়ার আপ্রাণ চেষ্টা চালালো, কিন্তু লোহার জালের ছোট ছোট ফাঁক গলিয়ে ভাইকে সে ছুঁতে পারল না, বরং শক্তি প্রয়োগ করায় ঘষা লেগে হাতে খুব ব্যথা পেল। আফসোসে বুকখানা ভার হয়ে এলো ওদের। ভাই বোনের মাঝে জালটা না থাকলে এতক্ষণ ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়তো, চিৎকার করে কেঁদে বুকের হাহাকারগুলো কমাতে পারত। খোলসে আবৃত আবরণটুকু ছুঁয়ে আগের শীতল হয়ে যেত, যে শীতল কিছু হলে গড়গড় করে সব কথা উগলে দিতে পারত। সামান্য ব্যথা পেয়ে চিৎকার করে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে রাখত। কেউ বকলে তোতা পাখির ন্যায় অভিযোগের ঝুড়ি খুলে বসত। কিন্তু সব যে কিছুই হলো না। শত চেষ্টা করে ভাইকেও ছুঁতে পারল না। এই না পারাটুকুতে অসহায় সুরে ডুকরে কাঁদতে লাগলো। আহ, কি করুণ সেই কান্না! এদিকে বোনকে কাঁদতে দেখে সায়নের পাগলপ্রায় অবস্থা। তার চোখ জোড়াও লাল বর্ণ ধারণ করেছে, না চাইলেও টপ টপ করে অশ্রু ঝরে যাচ্ছে। কণ্ঠস্বর যেন বাকশক্তি হারিয়েছে, হাত পা ধীরে ধীরে কাঁপছে। দেহের ভারসাম্য ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছে, তবুও কান্নার ভেজা কণ্ঠে বহু কষ্টে উচ্চারণ করল, যা জান বাচ্চা। এতদিন পর ভাইয়ের মুখে ভীষণ প্রিয় ডাক শুনে থমকে গেল শীতল। ওর কলিজাখানা যেন জুড়িয়ে গেল। সে ছটফটিয়ে জবাব দিল, এই যে আমি, কাঁদে না পাখি, ভাইয়া এসে গেছি, এবার সব ঠিক হয়ে যাবে। আসতে এত দেরি করলে কেন ভাইয়া? আমি যে তোমার অপেক্ষাতেই ছিলাম। তা ঠিক আছো তো তুমি? ব্যথা সেরেছে তোমার? ডাক্তার কি বলেছে? বন্দি দশাতেও তার জন্য ব্যাকুল হতে দেখে সায়ন জালে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো। সে কে বলে সে এতিম, কে বলে চৌধুরীরা তার কেউ না। ঠিক এই কারণে চৌধুরীদের রক্তের না হয়ে পড়ে আছে চৌধুরী নিবাস। কে কি ভাবলো তার হিসাব না কষে, বরং উপলব্ধি করেছে বাড়ির মানুষেরা তাকে কিভাবে দেখছে, কিভাবে গ্রহণ করছে। যখন দেখলো বাড়ির সবাই তাকে শাসনের আড়ালে ভালোবাসে, তখন নিজেকে কখনো পর ভাবার অবকাশ পায়নি সে। এই জন্য নিজেকে কখনো এতিম বলেও মনে হয়নি। তাছাড়া শাহরিয়ার চৌধুরীর সবচেয়ে শক্তি হলো তার ভাই বোনেরা। যার এমন ভাই বোন আছে, সে এতিম হতে পারে? পারে না, কখনো না। যারা তাকে এতদিন স্নেহের চাদরে মুড়িয়ে রেখেছে, সম্মান দিয়েছে, অসহায় হয়েও ভাই হওয়ার অধিকার দিয়েছে, মুখ ভর্তি করে ভাইয়া ডেকে বুক ভরিয়ে দিয়েছে, শান্তির জীবন দিয়েছে, তারাই যে তার মূল শক্তি, তার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। শুধু তার পাশে থাকলে শাহরিয়ার চৌধুরী কোনোদিন গরিব হবে না, সে এটাও ভাবে। তার জীবনের বিনিময়ে যদি কখনো তার ভাই বোনের মুখে হাসি ফোটে, তাহলে হাসতে হাসতে জীবন বিসর্জন দিবে। কিন্তু সেই সুযোগ হলো কই? হলো না, পারলো না। বরং তাকে বাঁচাতে গিয়ে ভাই বোনদের জীবন থেকে সুখ হারিয়ে গেল, হাসি মুছে গেল। এ আফসোস মুছবে কিভাবে সে? কিভাবে এ ক্ষত সারাবে? সায়নকে এভাবে কাঁদতে দেখে শীতল বারণ করেই যাচ্ছে, আদুরে সুরে ডাকছে, কিন্তু সায়ন যেন আজ আর নিজেকে সামলাতেই পারল না। অগত্যা শীতল জালের ফাঁক গলিয়ে এক আঙ্গুল ঢুকিয়ে ভাইয়ের চোখচুলো আঙ্গুলের ডগার সাহায্যে ভাইয়ের চোখ মুছে দিয়ে ব্যাকুল হয়ে বলল,
তোমাকে কাঁদতে দেখলে আমার খুব কষ্ট হচ্ছে। থামো ভাইয়া, প্লিজ থামো। শীতলের বাড়িয়ে দেওয়া আঙ্গুল কপালে ঠেকিয়ে অঝরে কাঁদতে লাগলো সায়ন। তার কলিজাখানা কেউ যেন যত্ন করে থেতলে দিচ্ছে। তার কষ্ট আরো দ্বিগুণ হয়েছে, কারণ তার আদরের বোনটা তার জন্যই হাতে অস্ত্র তুলে নিয়েছে। গায়ে খুনি তকমা লাগিয়েছে। বাড়ির বাইরে এক রাত না থাকা মেয়েটা এখানে পড়ে আছে। যাদের সম্পর্কের সূচনা তার হাত ধরে হয়েছিল, আজ তারাই কারণে দুই চোরই আলাদা। তাদের ছটফটানি মানা যায়, সহ্য করা যায়, কি করে বোঝাবে সুপ্ত শীতলের এই দূরত্ব মানতে পারছে না সে। ওদের বুকচাপা কষ্ট দেখলে শ্বাসটা যেন আটকে আসছে। ভাই বোনদের কিচিরে-মিচিরে আগে বাড়িটা সব সময়ই পূর্ণ থাকতো। সুখ যেন উথলে উঠতো বাড়ির আনাচে কানাচে, অথচ এখন বাড়ি থেকে যেন সুখ হারিয়ে গেছে, শান্তি পালিয়ে গেছে। এসব হয়েছে তার কারণে। সে যদি সারাফাত চৌধুরীর কথা শুনে রাজনীতিতে না জড়াতো তাহলে এমন হতো না। শুধু তার কর্মফল ভোগ করছে তার ভাই বোনেরা, বাড়ির সব সদস্যরা, যারা এতদিন তাকে আগলে রেখেছিল। তবে কি এটাই তাদের প্রাপ্য? এই তার প্রতিদান? সায়ন আর ভাবতে পারল না, শুধু ছটফটিয়ে আফসোসের আনলে পুড়তে লাগলো সে। আফসোস কান্না হয়ে অঝরে ঝরতে লাগলো। এদিকে ওদের এভাবে কাঁদতে দেখে বাকিরা কথা ভুলে হতবাক হয়ে তাকিয়ে রইল। কেউ কেউ কেঁদেও ফেললেন তাদের আহাজারি দেখে। সায়নকে শীতল কত করে বারণ করেছে, শরীর খারাপ করবে তা মনে করিয়ে দিচ্ছে, কিন্তু সায়নের যেন নিজেকে সামলাতে দায় হয়ে পড়েছে। তার ইচ্ছে করছে জাল ভেঙে বোনকে বাড়ি নিয়ে যেতে, আর আইনকে মধ্যমা আঙ্গুল দেখিয়ে চিৎকার করে বলতে, তোদের আইনকে আমি চু এটা না বলি, তোদের লোক দেখানো নিয়মকে। আমার বোন অন্যায় করেনি, শুধু আমার ঢাল হয়ে দাঁড়িয়েছে সে। আর এটাকে তোরা অপরাধ বলিস? কিসের অপরাধ? এটা যদি অপরাধ হয় তাহলে ভাইয়ের সামনে বোনের সম্মানহানি করাও তোদের কাছে পুণ্যের কাজ? যদি তাই হয় তবে প্রার্থনা করি এমন পুণ্য যেন তোদের সঙ্গেও হয়। কথায় বলে আইন অন্ধ, আসলেই অন্ধ। ধিক্কার জানাচ্ছি তোদের অন্ধ আইনকে, ধিক্কার তোদের অন্ধ বিচার ব্যবস্থাকে। আজম এতক্ষণ দরজার কাছেই দাঁড়িয়ে ছিল, ওদের দেখে মুখ লুকিয়ে কাঁদছিল, কিন্তু হঠাৎ খেয়াল করলো সায়নের শরীরটা কাঁপছে। তখন দ্রুত এসে আগলে ধরল। শান্ত হতে বলল, কিন্তু সায়ন তার কথা গুরুত্ব দিল না, বরং তাকে জড়িয়ে ধরেই বলতে লাগলো, আজম ওদেরও বল না আমার বোনটাকে ছেড়ে দিতে। বোন ছাড়া বাড়ি ফিরবো কোন মুখে? ও বাচ্চা একটা মেয়ে। ওসব জেল-টেল ওর জন্য না। জেল খাটতে হয় আমি খাটবো, শাস্তি দিতে হয় আমাকে দিক, তাও অন্তত বোনটাকে এবার ফিরিয়ে দিক। শীতলের কান্না থেমে গেছে। জালে মাথা ঠেকিয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। গর্ব হচ্ছে, ভীষণ গর্ব হচ্ছে যে এমন একজন ভাইয়ের বংশে। তখন সেখানে সুপ্ত উপস্থিত হলো। এদিক ওদিক তাকিয়ে সায়নের পাশে দাঁড়ালো। ঘেমে নে একাকার অবস্থা। শীতলের সঙ্গেও চোখাচোখি হলো। বুঝলো পুরোদমে কান্নার পর্ব চলছে, তাই সায়নকে ধরে শীতলকে বলল, ওই রুমে যা, আমরা আসছি। সুপ্তর বলতে দেরি হলেও শীতলের ছুটতে দেরি হলো না। সে চোখ মুছে এগোতে লাগলো ভিজিটিং রুমের দিকে। আজকে ভিজিটিং রুমে দেখার করার অনুমতি পায়নি বিদায় এখানে আসতে হয়েছিল। তারপর টাকা খসাতে কিছুক্ষণের মধ্যেই অনুমতি পেয়ে গেল। শীতল দৌড়ে ওই রুমে ঢুকতেই থমকে দাঁড়িয়ে গেল।
ঝাপসা দুই চোখে দেখল রুবাব শখ স্বর্ণ সাম্য সৃজন দাঁড়িয়ে আছে। তাদের দেখে হাউমাউ করে কেঁদে উঠতেই ভাই বোনরা তাকে আগলে নিল। একসাথে কেঁদে উঠল। সায়ন প্রবেশ করলে সেও যুক্ত হলো। সায়ন শীতলের হাত কপালে ঠেকিয়ে অঝরে কাঁদল, কত কিছু বলল, কত কিছু বোঝালো। একসময় শীতল কাঁদতে কাঁদতে তাকে সবচেয়ে বেশি আঘাত দেওয়া মানুষটার নামে অভিযোগ দিল। ভাইয়া, বাবা, বাবা আমাকে ফাঁসি দিয়েছে, আসবো বলে আসেনি, মিথ্যা বলেছে আমাকে। কত কাঁদি, কত ডাকি, তাও আসে না। আচ্ছা, কবরে কি মেয়ের ডাক পৌঁছায় না? সায়ন জবাব দিতে পারল না। রুবাব শখ স্বর্ণ ডুকরে কেঁদে উঠল। বুকে জমা হাহাকার গুলো একে একে উগলে দিতে লাগলো শীতল। শুদ্ধ নীরবে দাঁড়িয়ে দেখল ভাই বোনদের মেলবন্ধন। আজমল শুদ্ধর পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে চোখ মুছছে। কি আশ্চর্য, চোখ মুছতে না মুছতে আবার ভিজে যাচ্ছে। এদিকে টাইম দেখে শুদ্ধ স্মরণ করিয়ে দিল তার হাতে আর মাত্র 10 মিনিট। 10 মিনিট শুনে বহু কষ্টে তারা নিজেদের সামলে নিল, স্বাভাবিক হওয়ার আপ্রাণ চেষ্টাও চালালো। সায়ন তখন চোখ মুছে দিয়ে ঠোঁটে ফুটিয়ে বলল, কিরে পাজি, তোর জন্য নাকি আমার ভাইকে জরিমানা দিতে হয়েছে? এটা কি ঠিক হয়েছে? বেচারা ভাই আমার। শীতল প্রথমে ওর কথার মানে বুঝতে পারেনি, পরে বুঝে শুভ্রর দিকে তাকিয়ে ছলছল চোখে ফিক করে হেসে ফেলল। তার দেখে বাকিরাও হাসল। তখন রুবাব শীতলের মাথায় হাত বুলিয়ে বলল, আর কাঁদে না বোন, এবার সব ঠিক হয়ে ইনশাআল্লাহ হবে, তবে 1 বছর পর। আরে না কিন্তু রায়। এবার শীতলের মুখের কথা কেড়ে নিয়ে সায়ন জবাব দিল, ওসব রায়ের গোষ্ঠী কিলাই। শীতল হাসল, চোখ মুছে সাম্য সৃজনকে কাছে টেনে নিল। হাসতে হাসতে ওদের ছোট্ট বুকে মাথা রেখে বলল, লাল পেয়ারা গাছে পেয়ারা ধরেনি, ডাসা ডাসা হয়েছে কি? খবরদার ওদিকে ভুলেও তাকাবি না, খুব মারবো কিন্তু। তার কথা শুনে পাজি দুটো ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, মিস ইউ আপু, তাড়াতাড়ি বাড়ি ফিরো। তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই, একটুও ভালো নেই। ছোট ভাইয়ের কথায় শীতল তাদের হাতে রুষ্ট পিঠে চুমু খেলো। তারপর শুদ্ধকে দেখিয়ে হঠাৎ বলল, বলতো ওইটাকে? ওর কথা শুনে সাম্য সৃজন ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। শুদ্ধ ভাইকে শীতল আপু চিনতে পারছে না, কাঁদতে কাঁদতে সব ভুলে গেল নাকি? তারা উত্তর দিচ্ছে না দেখে শীতল তাড়া দিয়ে পুনরায় বলল, কিরে বল শুদ্ধ ভাইয়া? না, ওইটা আমার বর আর তোদের দুলাভাই। এবার বল কি ভাই? দুলাভাই। ঠিক এই মুহূর্ত থেকে ওনাকে গাল ভর্তি করে দুলাভাই ডাকবি, ভাইয়া না, দুলা ভাই। যখন যেটা ইচ্ছে করবে আবদার করবি, যতক্ষণ না দিবে ততক্ষণ মাটিতে শুয়ে গড়াগড়ি করবি, দরকার হলে তোদের দাবি না মানা পর্যন্ত পা ছাড়বি না, মনে থাকবে? শীতলের কথা শুনে বাকিরা মুখ টিপে হাসলেও সাম্য সৃজন ভয়ে ভয়ে শুদ্ধর দিকে তাকালো। শান রুবাব ভাই হলেও একটা কথা ছিল, কিন্তু শুদ্ধ ভাইকে একটু ভয়ই লাগে। এদিকে শুদ্ধ নিশ্চুপ হয়ে দেখছে তার ভেঙ্গাচির দুষ্টুমি। কতদিন পর ওই ঠোঁটে দুষ্ট হাসি ফুটল, চোখে ভাসলো তাকে জ্বালানোর প্রবণতা। এদিকে তাদের সময় শেষ, সুন্দর মুহূর্তগুলো কেন যে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মনে হলো দুটো কথা বলতে না বলতেই সময় ফুরিয়ে গেল, আরো কত কথা জমা থেকে গেল। অগত্য বুকচাপা কষ্ট নিয়ে সবাইকে ছলছল চোখে বিদায় নিতে হলো।
ধীরে ধীরে এগিয়ে গেল তারা। শীতল শুভ্রর দিকে একবার তাকিয়ে মিষ্টি করে হাসল। কি চমৎকার সেই হাসি! হাসতে হাসতে তার গাল ভেজে গেল। এবারও শুদ্ধ নির্বাক হয়ে তাকিয়ে রইল। শীতল গেলে সেও চলে যাবে। শীতল দুই পা বাড়িয়ে দ্রুত ফিরে এলো দরজার কাছে। পাহারা দেওয়া পুলিশ সিসি ক্যামেরা তোয়াক্কা করে শুদ্ধর বুকে ঝাঁপিয়ে পড়ল। পাহারাদার ততক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের ভেতর নজর রাখছিল। মূলত ওনার কাজই এটা। এতক্ষণ ধরে ভাই বোনদের কান্না কিংবা এই মুহূর্তের ঘটনা কোনোটাই ওনার দৃষ্টিগোচর হলো না। খুব ভালো করে জানেন এদের ব্যাপারে, তাই দৃষ্টি সরিয়ে নিলেন। এতদিন পর শীতল শুদ্ধর গলায় মুখ ডুবিয়ে জোরে জোরে শ্বাস টানল। বিড়বিড় করে বলেই ফেলল, খুব মিস করি। শুদ্ধ তাকে আরো শক্ত করে বুকের ভেতর আগলে নিল, মাথায় আদর আঁকল। তারপর শীতলের কথার ধার না ঘেঁষে বলল, শুকনো খাবার আর ফলমূল এনেছি, একটাও যেন নষ্ট না হয়। আগেও বলেছি সুস্থ থাকতে হবে, নিজের যত্ন নিতে হবে। আমি কি বলেছি কানে ঢুকেছে? আরেকটা কথা, পেট ব্যথা করে বা অন্য কোনো সমস্যা? শীতল না বোধক মাথা নাড়ল হঠাৎ করে। না। তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে শীতল বলল, আমার না এই স্মেলটা খুব ভালো লাগে। কোন স্মেল? বেবিদের গায়ের স্মেল। শুদ্ধ নিশ্চুপ, বুঝতে বাকি রইল না তার কথার মানে। সে আরেকটু শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে বলল, এবার যে যেতে হবে, সাবধানে যাবেন। হুম। আবার কবে আসবেন? রোজ আসা তো সম্ভব না, আগের মতোই শুক্রবার অবশ্যই আসবে। আচ্ছা। দুজনের কারোরই পাউট ছিল না, ছেড়ে যেতে মন চাইছিল না, খুব ইচ্ছে করছিল সময় এখানেই থমকে যাক, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই দুজনকে দুই পথে পা বাড়াতে হলো। শুদ্ধ বাইরে এসে দেখে বাকিরা তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। শুদ্ধ আরেক জায়গায় যাবে, তাই তাদের চলে যেতে বলল। সায়ন শুদ্ধকে একা ছাড়বে না। অসুস্থ শরীরেই শুদ্ধর সঙ্গে যাওয়ার জন্য গাড়িতে চেপে বসলো। অগত্যা রুবাব বাকিদের নিয়ে রওনা হলো, আর শুদ্ধ অন্য পথ ধরল। কেন জানি সায়ন একেবারে নিশ্চুপ হয়ে গেছে। চোখের উপর এক হাত রেখে চুপ করে বসে আছে। বিদায় মুহূর্তে শীতল কেমন মায়া মায়া চোখে তাকিয়েছিল। ছল ছল চোখ দুটো যেন তাকে চিৎকার করে বলছিল, আমাকেও নিয়ে যাও না ভাইয়া, আমিও বাড়ি যাব, আমার আব্বুর কাছে যাব, এখানে আমার ভালো লাগে না, আম্মুর কাছে যাব, তোমাদের ছাড়া সময় কাটে না, কষ্ট হয় আমার, খুব কান্না পায়। তখন চট করেই বুঝে গিয়েছিল বোনের চোখের ভাষা। চোখে ভাসছে আদরে মুখখানা, শখ বরাবরই ঘর কোনো। লাজুক, না ডাকলে কাছেও ঘেঁষে না। তার মানে এই না যে সে ভাইদেরকে কম ভালোবাসে কিংবা ভাইয়েরও তাকে কম ভালোবাসে। আসলে শীতল তার মতো বাচাল, তাই দুজনের জমতো বেশ। শীতলের মুখে ডাক হাঁক বেশি, যার কারণে ওর প্রতি মায়াও একটু বেশি। এসব ভাবতে ভাবতে পুনরায় তার চোখজোড়া ভিজে উঠল, অশ্রু ঝরে গেল নিজের অজান্তেই। তখন শুদ্ধ গাড়ির হুইল ঘোরাতে ঘোরাতে মলিন হেসে বলল, একদিনে কাহিল হলে চলবে? আমার দিনগুলো তো এভাবেই কাটছে, এভাবেই। তাকে দেখে আসি, বুকে পাথর চেপে একা রেখে আসি। একথা শুনে সায়ন আর নিজেকে সামলাতে পারল না। শুদ্ধকে জাপটে ধরে শব্দ করে কেঁদেই ফেলল। অতর্কিতে শুদ্ধ দ্রুত গাড়ির ব্রেক কষল। সায়নের তপ্ত চোখের জলে মুহূর্তে ভিজে উঠল শুদ্ধর কাঁধ। কেন জানি সায়নকে কাঁদতে দিল শুদ্ধ। নিজে কাঁদতে না পারলেও ভাইকে কাঁদার সুযোগ দিল। কিছুক্ষণ পর বলল, পার্টি অফিসে যাবে? ছেলেপুলেরা তোমার অপেক্ষায় আছে। না।
ঠিক আছে, যেও না, তবে মেয়েদের মতো ফ্যাস ফ্যাস করে কেঁদো না। শার্টটার কি অবস্থা করলে! বাচ্চার বাপ হতে যাচ্ছ, তাও জড়াজড়ির স্বভাব যাচ্ছে না। ভাইয়ের কথা শুনে সায়ন মুখ তুলে কটমট করে তাকিয়ে রইল। তারপর কিছুক্ষণ চুপ থেকে নাকের সর্দি শুভ্রর গায়ে মুছতে গেলে শুভ্র একদম ছিটের সঙ্গে সিটিয়ে গেল। হুমকিয়ে দিল, এ কাজ করলে খবর আছে। তা দেখে সায়ন টিস্যুতে হাত নাক মুছে বাইরে তাকিয়ে রইল। শুভ্র গাড়ি স্টার্ট দিলে কিছু একটা মনে হতেই সায়ন খেকিয়ে উঠে বলল, কোন চুতিয়া আমার বোনকে 1 বছরের রায় দিয়েছে? কোন চুক্তিতে দিয়েছে? নাম কি ওর? বালের আইন মারায় সে। ওর আইনকে কারেন্ট করে ওর পেছনেই লাগিয়ে দেব। কিসের 1 বছরের জেল? সে থাকবে 1 বছর? আমার বোন? কখনো না। এই কোর্টের রায় মানি না। হাইকোর্টে আপিল করব আমি। আচ্ছা করো, আপাতত শান্ত হও। আমার বোনটা কাঁদছে আর তুই শান্ত হতে বলছিস? কোন বোন বাড়ি নাই? ওই বাড়িতে থাকবো কি করে আমি? আমার নিঃশ্বাস যে আটকে আসছে ভাই। এবার শুদ্ধ বেশ শান্ত স্বরে জবাব দিল, আমারও দম আটকে আসে, তবুও তো বেঁচে আছি। হয় কিছু কর, নয়তো আমি মাঠে নামলে সব তামা তামা করে ফেলবো। এক কথা শুনে ভাইয়ের দিকে এক পলক তাকালো শুদ্ধ। তারপর কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, চিৎকার করে ক্ষমতার বড়াই আর বুদ্ধি খাটিয়ে জেতা এক জিনিস নয় ভাইয়া। ইয়াসিরও ঠিক এ ভুলটাই করেছিল। ও ভেবেছিল ক্ষমতার দাপট দেখলে জজ ভয়ে কাঁপবে, ওর কথা মেনে শীতলের জামিন হবে। কিন্তু এগুলো কি এতই সোজা? হয়তো সোজা ভেবে ইয়াসির এর পরের ভুলটা করেছিল, জজকে সরাসরি খুনের হুমকি দিয়েছিল। ওনার বোনের স্ক্যান্ডাল ভাইরালের ভয় দেখিয়েছিল। এমনকি ক্ষমতার দাপটে জজের প্রতিবন্ধী বাচ্চাটাকে আটকে রেখেছিল। সেদিন জজ হয়তো পরিবারের সম্মান আর বাচ্চার প্রাণের মায়ায় কেসটা অন্যকে হ্যান্ড ওভার করেছিল। তারপর রায় ঘোষণার পর জানলাম বর্তমানের জজ আর আগের জন সম্পর্কে তারা কলিগের পাশাপাশি আপন ভাইরা ভাইও। ক্যালকুলেশন বুঝলে এবার? তোমার কি মনে হয় আদালতের কেস জজের টেবিলেই সীমাবদ্ধ থাকে? খাবার টেবিলে সেই প্রসঙ্গ ওঠে না? অবশ্যই ওঠে, এবং তারা নিরপেক্ষতার মুখোশে ঠিকই সুযোগের সদ্ব্যবহার করে। এখন সেই হিসেবে ইয়াসিরের ভুলের মাসুল শীতলকে দিতে হচ্ছে। এখন তুমি যদি চাও তাহলে তোমার ক্ষমতাও দেখাতে পারো, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। দিন শেষে আমি তো আছিই এসব সামাল দেওয়ার জন্য। সায়ন জবাব দিল না, বরং একদৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। শুভ্রর শেষের কথাখানায় অভিমান খুঁজে পেল। পরক্ষণেই তার দৃষ্টি নত হয়ে এলো। আর ভাবতে পারল না, এসির ঠান্ডা বাতাসেও দরদর করে ঘামতে লাগলো। তখন শুভ্র পুনরায় বলল, আমি থেমে নেই, হালত ছাড়িনি। একটু ধৈর্য ধরো। এখন আবেগের বশে ভুল করা যাবে না। তোমার আমার একটা ভুলে তীরে এসে তরি ডোবার মতো হবে, আর ওর খেসারত দিতে হবে তোমার বোনকে। সায়ন একদম শান্ত হয়ে গেল। শুদ্ধ ভাইয়ের মনের অবস্থা বুঝে মুচকি হেসে জিজ্ঞাসা করল, মন কি খুব বেশি খারাপ? তা আইসক্রিম কিনে দেব নাকি ফুল চুমু? ছি! শুদ্ধকে মুখ কুঁচকাতে দেখে সায়ন হেসে ফেলল। তারপর উকিলের সঙ্গে কথা বলে কিছু কাগজপত্র যাচাই বাছাই করে দুই ভাই বাড়িতে ফিরল। বাড়ি ফিরা মাত্রই সাম্য সৃজন শুদ্ধকে পানি এগিয়ে দিল। সঙ্গে শীতলের শিখিয়ে দেওয়া কথা মতো প্রতিটা কথায় দুলাভাই ডাকটা যুক্ত করল। শুভ্র ভ্রুচোড়া কোঁচকালে বাজি দুটো দূরে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লাগলো।
কাছে ডাকলেও এলো না। সারাদিনে যতবারই শুভ্রর সঙ্গে দেখা হলো ততবারই দুলাভাই ডেকে কান ঝালাপালা করতে লাগলো। এই নিয়ে বড়রা না চাইতেও হেসে ফেললেন। অনেকদিন পর কিছু মুহূর্তের জন্য বাড়ির ড্রয়িং রুমে তাদের কিচিরমিচির শোনা গেল। শুভ্র আর দাঁড়ালো না, রুমে গিয়ে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ল। তারপর বুকের বাঁ পাশে হাত রেখে একা একাই বিড়বিড় করে, আমারও ভালো লাগে, ভীষণ ভালো লাগে বেবিদের গায়ের স্মেল। পরের দিন সকালবেলা সকালের নাস্তা সেরে আজমের সঙ্গে পার্টি অফিসে এসেছে সায়ন। ভীষণ কষ্ট হয়েছে হাঁটতে, তবুও এসেছে। তাকে দেখে দলের ছেলেরা যেন তাকে হাতে চাঁদ পেয়েছে। কত গল্প হলো, হাসাহাসি হলো। পূর্বের ভর্তিবাজ ভাইকে পেয়ে তারাও ভীষণ খুশি হলো। জোর গলায় বলল, মেয়র পদ শাহরিয়ার ভাইয়ের জন্য বরাদ্দ। এই শহরের রাজা হয়ে দাপিয়ে বেড়াবে শাহরিয়ার ভাই। ভাইকে মেয়রের আসনে দেখা তাদের কতদিনের স্বপ্ন, অবশেষে তাদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। এবং আবদার জুটে বসল। নির্বাচনের ফল প্রকাশের পরপরই বিদেশি ব্যান্ডের কিছু টেস্ট করাতে হবে। সায়ন গালি দিলে তারা বেহায়ার মতো হেসে উঠল। কথায় কথায় আরো শুনল তার অনুপস্থিতিতে শুভ্রর কথা মতো নাকি প্রচার চালিয়ে গেছে। জনগণকে তাদের দলে টানতে অনেক কিছুই করেছে। সব মিলিয়ে জনগণ তাদের সাপোর্টে তার জয় নিশ্চিত। আবু সিদ্দিকও ভয়ে গা ঢাকা দিয়েছে। তার হদিস পাওয়া যাচ্ছে না। রবিও একটু কাবু হয়েছে, আগের মতো দাপটে চলে না। সব শুনে সায়ন হাসল। তারপর আরো কিছু সেখান থেকে আজমকে নিয়ে কোথায় যেন গেল। কোথায় গিয়েছিল কাউকে বলেনি, তবে শুভ্রর কাছে ঠিকই খবর চলে এলো যে সায়ন নিজে গিয়ে নির্বাচন বাতিল করার আবেদনপত্র জমা দিয়ে এসেছে। সে রাজনীতি করবে না আর না করবে সে রাজনীতি করবে না আর না করবে নির্বাচন। শেষ মুহূর্তে এসেও আবেদনপত্র যেন মঞ্জুর হয় নাই। হসপিটালের রিপোর্ট জমা দিয়েছে। হঠাৎ এ কাজ কেন করলো, কিভাবে করলো? মেয়র হওয়া ভাইয়ের স্বপ্ন ভেবে নিজে এতদিন খেটেছিল। এত ঝড়ঝাপটার মাঝেও তাকে কেউ দমিয়ে রাখতে পারেনি। বিপক্ষ কারো হুমকিতে পিছিয়ে যায়নি, ভয় পায়নি। তবে জেদ ধরে রেখেছিল। যে আসনের জন্য ভাইয়ের রক্ত ঝরেছে সেই আসনই দখল করবে, সেই ভাইকে বসিয়ে তারপর দম বাড়বে। অথচ ভাই এসেই কি না এমন একটা সিদ্ধান্ত নিল, একবার জানানোর প্রয়োজনও মনে করল না। এতদিনের করা সব কষ্ট বিফলে গেল। তাই শুভ্র সিদ্ধান্ত নিল সায়ন না বললে সেও আগ বাড়িয়ে কিছু বলবে না। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন থেকে দেলোয়ার্স ডায়েরি এই চ্যানেলেই গল্প পাবেন। এখন থেকে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।